হ্যালো অ্যাসপিরেন্টস, গুড মর্নিং। আজকে আমরা এমন একটা জগতের কথা বলবো যেখানে আমরা বসবাস করছি, কিন্তু তার 99% ভরই দখল করে আছে একটি নক্ষত্র, সূর্য। হ্যাঁ, আজ আমরা পড়ব সৌরজগৎ। সৌরজগৎ কোথায় আছে? সৌরজগৎ হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের অবস্থিত একটি সৌর পরিবার। এই আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সি, এটি আবার দ্য লোকাল গ্রুপ এর অন্তর্গত এবং দ্য লোকাল সুপার ক্লাস্টার, ভির্গো সুপার ক্লাস্টার তার ভিতরে রয়েছে। এবং এই পুরো জিনিসটা রয়েছে হচ্ছে আমাদের ইউনিভার্সের একটা ছোট্ট অংশ হিসেবে আমাদের এই সোলার সিস্টেম বা সৌরজগৎ রয়েছে। তো এই সৌরজগৎ সম্পর্কে আমরা আজকে বিস্তারিত পড়ব। বলছে কম্পোনেন্টস অফ সোলার সিস্টেমে বা সৌরজগতে কম্পোনেন্ট উপাদান কী কী আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রহ রয়েছে এবং যেগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যাস্ট্রয়েডস মানে কি? অ্যাস্ট্রয়েডস মানে গ্রহাণু বা গ্রহাণুপুঞ্জ। কমেট রয়েছে মানে হচ্ছে ধূমকেতু রয়েছে। এখানে কুপার বেল্ট অবজেক্টস রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি প্লুটো তার শেষে রয়েছে। প্লুটো হচ্ছে একটা ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ। এছাড়াও রয়েছে মেটেরয়েডস, যেটাকে বলি আমরা উল্কাপিণ্ড বা উল্কা। ঠিক আছে, তো সৌরজগতের উপাদানের আসলে কী কী আছে? প্রথম উপাদান সূর্য আছে এবং সূর্যের সাথে 8টি গ্রহ: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এখানে গ্রহগুলিকে পরপর তাদের অবস্থান অনুযায়ী কিন্তু সাজানো রয়েছে। বামন গ্রহ আছে প্লুটো। এছাড়াও সৌরজগতের মধ্যে আছে উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, উল্কা এবং ধূমকেতু, যেগুলো আমরা আগেই বলেছি। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে বিস্তারিত জানবো সেটা হচ্ছে সূর্য সম্পর্কে আমরা জানবো। আর এই যে উপগ্রহ, গ্রহাণু, উল্কা, ধূমকেতু, এই জিনিসগুলো আমরা আজকে পড়ব। পরবর্তী পর্যায়ে আমরা গ্রহ এবং 8টি গ্রহ এবং একটি বামন গ্রহ, মোট 9টি গ্রহ সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা জানব। তো প্রথমে আসছে সূর্য। সূর্য কি? সূর্য হচ্ছে সৌরজগতের কেন্দ্রস্থিত প্রধান নক্ষত্র, যাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে সকল গ্রহ এবং উপগ্রহ সমূহ। এবার কথা হচ্ছে সূর্যের মেন প্রধান উপাদান কি? সূর্যটা কি নিয়ে তৈরি? প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম নিয়ে গঠিত। সূর্যের ব্যাস কত? সূর্য কতটা বড় সেটা যদি আমরা জানতে চাই, কি হচ্ছে প্রায় 13,90,000 কিলোমিটার এর ব্যাস, মানে একটা মাথা থেকে আর একটা মাথা অবধি কিন্তু দূরত্ব হচ্ছে 13,90,000 কিলোমিটার, যেটা পৃথিবীর ব্যাসের 109 গুণ। ভর মানে সূর্যের ওজন কত? 1.98 × 10⁻30। এটা হচ্ছে 10 পাওয়ারে 30, ঠিক আছে, 10 পাওয়ারে 30 কিলোগ্রাম, তথা পৃথিবীর ভরের 3,30,000 গুণ। পৃথিবীর যা ওজন তার 3,30,000 গুণ ওজন হচ্ছে সূর্যের। সূর্যকে প্রধান দুটি স্তরে ভাগ করা যায়। সূর্য তো খুব বড় একটা নক্ষত্র, এর দুটো স্তর আছে, একটা অভ্যন্তরীণ স্তর আর একটা হচ্ছে বাইরের বায়ুমণ্ডল। অভ্যন্তরীণ স্তরটা অবশ্যই পৃথিবীর সূর্যের একেবারে কেন্দ্রের জায়গাটা, যেখানে হাইড্রোজেন রয়েছে এবং হাইড্রোজেনের উপস্থিতিতে এখানে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটতে থাকে এবং এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া থেকে কিন্তু প্রচুর শক্তি তৈরি হয়। এটাই হচ্ছে সূর্যের শক্তির মূল উৎস। এবং সূর্যের কেন্দ্রে উষ্ণতা বা তাপমাত্রা কত আছে সেটা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। নিশ্চয়ই বুঝতে পারছো যে কত বিশাল বা কত উষ্ণ এই সূর্যের কেন্দ্রের অঞ্চলটা।
এবার বাইরের বায়ুমণ্ডল, এটা খুবই উত্তপ্ত এবং বিস্তৃত গ্যাসের স্তর উপরটা। এখানে সৌরঝড় বা সোলার স্টর্মগুলো হয়ে থাকে। এখানের উষ্ণতা তুলনামূলক কম, 5500 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে আসছে উপগ্রহ। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, এটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ, পৃথিবীর উপগ্রহ চাঁদ, যেটা আমরা সবাই চিনি। তো উপগ্রহ সম্পর্কে যদি আমরা জানতে চাই, কি বলছে, উপগ্রহ হলো একটি জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু যা কোনো বড় গ্রহ বা কোনো মহাজাগতিক বস্তুকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। উপগ্রহ প্রধানত দুই প্রকার হয়ে থাকে। কি আছে? প্রাকৃতিক উপগ্রহ এবং কৃত্রিম উপগ্রহ। প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে মহাকাশীয় বস্তু যা কোনো গ্রহকে প্রদক্ষিণ করে, যেমন চাঁদ। চাঁদ কোন গ্রহকে প্রদক্ষিণ করে? পৃথিবীকে। সৌরজগতে মোট কত উপগ্রহ আছে? প্রাকৃতিক উপগ্রহ সৌরজগতে কতগুলো আছে? এখন অবধি 180টি বা তারও বেশি প্রাকৃতিক উপগ্রহ পাওয়া গিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি উপগ্রহ কোন গ্রহটার রয়েছে? সেটা হচ্ছে শনি, 146টা উপগ্রহ আছে। এছাড়া এরপরে আছে বৃহস্পতি, তার 95টা উপগ্রহ রয়েছে। কৃত্রিম উপগ্রহ এরপরে আছে, যেগুলো হচ্ছে মানুষের দ্বারা তৈরি হয়েছে এবং এগুলো নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়েছে মহাকাশে ঘোরার জন্য। এগুলো এবার হচ্ছে এই কৃত্রিম উপগ্রহের কিছু ভাগ আছে। সব কৃত্রিম উপগ্রহ কিন্তু একই কাজ করে না। 1 নম্বর যেটা সেটা হচ্ছে যোগাযোগকারী উপগ্রহ। এই উপগ্রহের কাজ কি? রেডিও, টেলিভিশন এবং টেলিফোন, এদের যে সিগন্যাল সেটাকে প্রেরণ করা হয়। এরপর আসে নেভিগেশন উপগ্রহ। এটার কাজ কি? জিপিএস, যেটা আমরা জানি যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, লোকেশান জানার জন্য। তো সেটার জন্য এই নেভিগেশন উপগ্রহ ইউজ হয়। এরপর আসছে দূরসংবেদী উপগ্রহ, যেটা বিভিন্ন পরিবেশগত ঘটনা, আবহাওয়ার পূর্বাভাস এগুলো জানার জন্য ব্যবহৃত হয়। এরপর আসছে কিছু গুরুত্বপূর্ণ উপগ্রহের নাম এখানে আছে। প্রথমে চাঁদ আমরা জানি পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। এর দূরত্ব হচ্ছে পৃথিবী থেকে কত? 3,84,399 কিলোমিটার। কক্ষপথ, চাঁদ পৃথিবীকে যে কক্ষপথে প্রদক্ষিণ করে সেই কক্ষপথটা একবার ঘুরে আসতে 29.5 মানে 29.5 দিন সময় লাগে। তো এই যে পৃথিবীর চারদিকে চাঁদের ঘূর্ণন, এর ফলে কিন্তু পৃথিবীতে জোয়ার ভাটা হয়। আকার, এটি সৌরজগতের 5ম বৃহত্তম উপগ্রহ। তাহলে সৌরজগতে যতগুলো উপগ্রহ আছে তার ভিতরে 5 নম্বর হচ্ছে, যদি আকারের দিক থেকে বলি, আছে হচ্ছে চাঁদ। এবং এটি প্লুটোর চেয়ে দ্বিগুণ বড়, মানে প্লুটো যেটা আমাদের বামন গ্রহ তার ডবল হচ্ছে চাঁদের আকার। মানুষের পদচারণা কবে হয়েছিল? 1969 সালে 20 জুলাই। কে প্রথম চাঁদে পা রেখেছিলেন? নীল আর্মস্ট্রং। তিনি প্রথম চাঁদের মাটিতে পা রাখেন। এবার সে চাঁদের কোনো নিজস্ব আলো আছে কি? কোনো নিজস্ব আলো নেই, সূর্যের আলোতেই আলোকিত হয় চাঁদ। এরপর স্পুটনিক 1, এটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ। এটা কত সালে পাঠানো হয়েছে? 1957 সালে। কে পাঠিয়েছে? সোভিয়েত ইউনিয়ন কর্তৃক প্রেরিত হয়েছিল। ঠিক আছে। এরপর ইনস্যাট, যেটা হচ্ছে ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এরা হচ্ছে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? ইনস্যাট হচ্ছে ইসরো থেকে উৎক্ষেপিত একটা বহুমুখী উপগ্রহ। বহুমুখী উপগ্রহ ব্যবস্থা বলতে কী বোঝাচ্ছে? উপগ্রহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। কৃত্রিম উপগ্রহ যেমনটা আমরা দেখেছি, যোগাযোগকারী, নেভিগেশন এবং দূরসংবেদী। তো এই যে বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, এটা হচ্ছে বহুমুখী কারণে ব্যবহৃত। তো এরকম সমস্ত রকম কাজে ব্যবহার করা যায় এমন উপগ্রহ পাঠিয়েছিল হচ্ছে ভারত, যেটার নাম হচ্ছে ইনস্যাট। এরপর আসছে গ্রহাণু, যেটাকে বলা হয় হচ্ছে অ্যাস্ট্রয়েডস। গ্রহাণুগুলোর প্রধান বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে মূলত পাথর এবং ধাতু দিয়ে গঠিত। অবস্থান হচ্ছে কোথায়? বেশিরভাগ গ্রহাণু এবং গ্রহাণুপুঞ্জগুলো রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি, এই যে দুটো গ্রহ, এর মাঝামাঝি একটা জায়গাতে কিন্তু একটা বলয় আকৃতিভাবে গ্রহাণুপুঞ্জগুলো অবস্থান করছে। এরপর আকার, গ্রহাণুগুলোর আকার অবশ্যই গ্রহের তুলনায় অনেক ছোট হয় এবং সাধারণত বুধ যে গ্রহটা আছে সবচেয়ে ছোট গ্রহ সৌরজগতের, তার চেয়েও ছোট হয়ে থাকে। কক্ষপথ, এরা নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। দৃশ্যমানতা, এগুলোকে খালি চোখে দেখা যায় না, টেলিস্কোপ দিয়ে দেখা সম্ভব। এরপর আসছে একটা গ্রহাণু যার নাম হচ্ছে সেরেস। এটা কবে আবিষ্কৃত হয়? 1801 সালে আবিষ্কৃত হয়। কে আবিষ্কার করেন?
ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী জিওসেপ্পে পিয়াজ্জি। এবং এডি সেরেস হচ্ছে এখনও অবধি আবিষ্কৃত যে সমস্ত গ্রহাণুগুলো আছে তার ভিতরে সবচেয়ে বড়। এরপর আসছে হচ্ছে উল্কা। উল্কা বা মেটেরয়েডস যেটা আছে, উল্কার উৎপত্তি কোথা থেকে? উল্কার উৎপত্তি হচ্ছে ধূমকেতু বা গ্রহাণু, এদের অংশবিশেষ হচ্ছে উল্কা। উল্কা কিভাবে তৈরি হয়, এর প্রক্রিয়াটা কি? মহাকাশে থাকা এই বস্তু যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বাতাসের সঙ্গে প্রচণ্ড ঘর্ষণের ফলে জ্বলে ওঠে। তাহলে উল্কা হচ্ছে কিছুই না, উল্কা হচ্ছে গ্রহাণু বা ধূমকেতুর একটা অংশ, যেটা সাধারণভাবে যখন মহাকাশ থেকে যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বাতাসের সঙ্গে একটা ঘর্ষণ এবং তার একটা সংঘর্ষের ফলে কী হয়, জ্বলে ওঠে। এবং জ্বলে ওঠার ফলে সেখানে আগুন সৃষ্টি হয়, সেটাকে আমরা রাতের আকাশে আলো হিসেবে দেখতে পাই। এটাকে বিভিন্ন নামে কিন্তু ডাকা হয়, যেমন হচ্ছে তারাখসা বলা হয় এটাকে, বা শুটিং স্টার বলা হয়। এরপর আসছে উল্কাপিণ্ড। উল্কাপিণ্ড হচ্ছে যখন কোনো উল্কা বায়ুমণ্ডলে সম্পূর্ণভাবে না জ্বলে পৃথিবীতে এসে পড়ে তখন তাকে বলা হয় উল্কাপিণ্ড। তাহলে উল্কা যেটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে এসে বাতাসের সঙ্গে ঘর্ষণের ফলে জ্বলে উঠছে, সেটাকে আমরা তারাখসা বা আলোর রেখা হিসেবে দেখতে পাচ্ছি। কিন্তু যেগুলো সম্পূর্ণভাবে জ্বলবে না কিন্তু পৃথিবীর পৃষ্ঠে এসে পৌঁছাবে সেগুলো হবে উল্কাপিণ্ড। এরপর উল্কা বৃষ্টি। যখন নির্দিষ্ট সময়ে অনেক উল্কাপাত একসাথে হয়ে থাকে তখন তাকে উল্কা বৃষ্টি বলা হয়। এবং এই উল্কা বৃষ্টি হচ্ছে একটি মনোমুগ্ধকর মহাজাগতিক ঘটনা যা খালি চোখেই দেখতে পাওয়া যায়। এরপর আসছে ধূমকেতু। ধূমকেতুর ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। এর গঠনটা কেমন? এর গঠনটা হচ্ছে অনেকটা ঝাঁটার মতো দেখতে, যার পিছনে একটা পুচ্ছ রয়েছে এবং মাথা, এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। এটাকে বলা হয় নিউক্লিয়াস, এটাকে বলা হয় লেজ বা পুচ্ছ। তো এর গঠনটা কী আছে? ধূমকেতু কীভাবে তৈরি হয়? ধূমকেতু মূলত জলীয় বরফ, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া এবং বিভিন্ন জৈব যৌগ নিয়ে গঠিত। এই হিমায়িত উপাদানগুলোর সঙ্গে ধূলিকণা এবং বিভিন্ন শিলা মিশে থাকে। এর আকার কেমন? এদের আকার কয়েকশো মিটার থেকে কয়েক কিলোমিটার অবধি হতে পারে। সূর্যের কাছাকাছি যখন এই ধূমকেতুগুলো চলে আসে তখন কী হয়, যেহেতু ধূমকেতু বরফ দিয়ে গঠিত এবং কঠিন অবস্থায় আসে, যখন সূর্যের কাছে চলে আসে সূর্যের তাপে এই কঠিন অবস্থা থেকে গ্যাসে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় আউট গ্যাসিং। এই গ্যাস বা ধূলিকণা সূর্যের বিকিরণ এবং সৌর বায়ুর প্রভাবে একটি কোমা এবং লেজ গঠন করে। তো এটা হচ্ছে ধূমকেতুর মস্তক এবং এটা হচ্ছে ধূমকেতুর লেজ বা পুচ্ছ। বলছি ধূমকেতুর লেজ কিন্তু দুটি থাকতে পারে, একটি ধূলিকণা দিয়ে গঠিত হয়, অন্যটি গ্যাস দিয়ে গঠিত। এই লেজ সবসময় সূর্যের বিপরীত দিকে থাকে। তাহলে সূর্য যেদিকে থাকবে সেদিকে ধূমকেতুর মস্তিষ্কের অংশ বা কোমা অংশটা থাকবে এবং অপর দিকে বা সূর্যের বিপরীত দিকে লেজ থাকবে। উদাহরণ হিসেবে রয়েছে হ্যালির ধূমকেতু, যেটা খুবই বিখ্যাত একটা উদাহরণ। প্রায় ৭৬ বছর পর হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যায়। সর্বশেষ দেখা গিয়েছে 1986 সালে এবং পরবর্তী 2061 সালে দেখতে পাওয়া যাবে বলে আশা করা যায়। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে 8টি গ্রহ এবং বামন গ্রহ প্লুটো নিয়ে আলোচনা করা হবে।